এই বিডিআরের ঘটনা হাসিনা আসার 1 মাস পরেই কেন ঘটল? হাসিনা সব কিছু জানতো, কাজেই হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটার জন্য। আল্লাহ আছেন, আল্লাহ অবশ্যই দেখছেন, আল্লাহ বিচার করবেন। 25শে ফেব্রুয়ারি 2009 তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিডিআর সপ্তাহ উদ্বোধনের 1 সপ্তাহ পর ঢাকার পিলখানায় বিডিআরের হেডকোয়ার্টারের দরবার হলে বাহিনীটির দরবার আয়োজিত হয়। নির্ধারিত সময়ের 1 ঘণ্টা পর সকাল 9টায় শুরু হওয়া দরবারে উপস্থিত ছিলেন বাহিনীর প্রধান মেজর শাকিল আহমেদ সহ অন্যান্য বিডিআর জওয়ান, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ প্রায় 2560 জন। সেখানে অপারেশন ডাল ভাত, রেশন সহ বিভিন্ন বিষয়ে সেনা সদস্যদের মিটিং হওয়ার কথা ছিল। 9:30টার দিকে মেজর শাকিলের বক্তব্য চলাকালীন মাইন নামের একজন সিপাহী মঞ্চে উঠে বাহিনীর প্রধানের দিকে অস্ত্র তাক করেন। শুরু হয় বিশৃঙ্খলা। গণ্ডগোল শুরু হবার কিছুক্ষণ পর সিপাহী সেলিম রেজার নেতৃত্বে একটি দল সশস্ত্র অবস্থায় দরবার হলে ঢুকে পড়লে সব পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। ভেতরে শুরু হয় গোলাগুলি। প্রায় 3000 সৈনিক এবং জেসিও মুহূর্তের মধ্যে যেভাবে পেরেছেন জানালা বা দরজা দিয়ে লাফিয়ে বেরিয়ে যান। তৎকালীন বিডিআর প্রধান তাৎক্ষণিক কলে শেখ হাসিনাকে গুলিবর্ষণের বিষয়টি অবগত করলে শেখ হাসিনা মুখে তাদের রক্ষায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও কার্যকর কোনো ব্যবস্থা নেননি। শুরু হয় স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ভয়ঙ্কর অফিসার হত্যাযজ্ঞ। র্যাবসহ অন্যান্য বাহিনী পিলখানার চারপাশে অস্ত্রসহ ঘেরাও করে অবস্থান নেয়। তারা ভেতরে অপারেশন চালিয়ে আটকে পড়া সেনা কর্মকর্তা ও অন্যদের উদ্ধারে প্রস্তুত ছিল। শুধু অপেক্ষা ছিল ঊর্ধ্বতন পর্যায় হতে একটি আদেশের। তবে সরকার অপারেশন চালাতে অস্বীকার করে বলে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা হবে বিনা রক্তপাতে। বেলা 3টার দিকে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে বিদ্রোহী 14 জন সৈন্যের একটি দল যমুনায় যায়। বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই বৈঠক চলে। বৈঠক শেষে জানানো হয় প্রধানমন্ত্রী বিডিআর জওয়ানদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। তাদের সব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। তৎকালীন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রধানমন্ত্রীর পক্ষে এসব কথা গণমাধ্যমকে জানান। এরপর বিডিআর সদস্যরা বলেন প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা অস্ত্র জমা দেবেন। তৎকালীন সংবাদ মাধ্যমের ভাষ্য অনুযায়ী প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পরে বিডিআরের প্রতিনিধি দলটি পিলখানায় ফিরে এলেও বিদ্রোহী জওয়ানদের একটি অংশ শান্ত হয়নি। সে বৈঠকের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন পিলখানার ভেতরে যান অস্ত্র জমা নিতে। তাদের বিদ্রোহী জওয়ানদের একটি অংশ বলে যে সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার না করা হলে তারা অস্ত্র সমর্পণ করবে না। এই অবস্থা চলে প্রায় রাত 11টা পর্যন্ত। এদিকে পিলখানার ভেতরের বিদ্যুৎ, পানি ও গ্যাস বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বিচ্ছিন্ন করা হয় টেলিফোন সংযোগও। একের পর এক বৈঠক ও নানা উত্তেজনার মধ্যে সেদিন দিবাগত রাত 2:30টায় বিদ্রোহীরা স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে অস্ত্র সমর্পণ শুরু করে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানার ভেতরেই ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তৎকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও পুলিশের তৎকালীন মহাপরিদর্শক নূর মোহাম্মদও উপস্থিত ছিলেন। পিলখানার ভেতরে বিভিন্ন বিডিআর কর্মকর্তাদের অনেক পরিবার আটক ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন অনেকের ফ্ল্যাটের দরজায় নক করে তাদের ডেকে বের করে আনেন। সে রাতে যে মুহূর্তে বিদ্রোহীদের একটি অংশ অস্ত্র সমর্পণ করেছিল, ঠিক সে মুহূর্তে অন্য একটি অংশ মাইকে আশেপাশের এলাকাবাসীর উদ্দেশ্যে ঘোষণা দিয়েছিল যে তারা যাতে সেনাবাহিনীর কাউকে আশ্রয় প্রশ্রয় না দেয়। যদি কোনো ভবনে সেনাবাহিনীর কাউকে আশ্রয় দেওয়া হয় তবে মর্টার ও গ্রেনেড মেরে সে ভবন উড়িয়ে দেওয়া হবে। অবশেষে 26 ফেব্রুয়ারি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে তারা সকলেই অস্ত্র ও অস্ত্রাগার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার চাবি বুঝিয়ে দেন। পরে পুলিশ পিলখানার নিয়ন্ত্রণ নিলে অবসান ঘটে 33 ঘণ্টার বিদ্রোহের। 27শে ফেব্রুয়ারি অবশেষে সেনাবাহিনী পিলখানার বিডিআর সদর দপ্তরে ঢোকার পর উদ্ধার অভিযান চালানোর পর পিলখানার ভেতরে গণকবর থেকে 38 সেনা কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়। সেনাবাহিনীর 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হন 2 দিনের বিদ্রোহে। বিডিআর বিদ্রোহ নিয়ে জনমনে অনেক প্রশ্ন ছিল। তখনই অনেকে আশঙ্কা করেছিলেন এই ঘটনার পিছনে ক্ষমতাসীন আওয়ামী লীগের গভীর কোনো ষড়যন্ত্র ছিল। অবশেষে 2024 সালের ফ্যাসিবাদ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের তদন্ত প্রতিবেদনের আলোকে নানা জল্পনা কল্পনার অবসান ঘটেছে। তাদের তদন্তে দেখা গেছে হত্যাকাণ্ডে ভারতের সরাসরি সম্পৃক্ততার পাশাপাশি তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার প্রমাণ রয়েছে। হত্যাকাণ্ডের প্রধান সমন্বয়কারী ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস, মির্জা আজম, সাহারা খাতুন, জাহাঙ্গীর কবির নানক, সেলিম সহ অনেকেই সেই ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। কমিশনের মতে হত্যাকাণ্ডের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন বা গ্রিন সিগন্যাল ছিল। তৎকালীন সেনা প্রধান, পুলিশ, র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা রয়েছে। কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সাংবাদিকদের অপেশাদার আচরণও ঘটনার সাথে যুক্ত ছিল। কমিশন দাবি করেছে এই তদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ডের প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে এবং কারা কী ভূমিকা রেখেছিল তা উদ্ঘাটিত করার চেষ্টা করা হয়েছে। পিলখানা ট্র্যাজেডি শুধুমাত্র একটি সামরিক বিদ্রোহ নয়, এটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে ভয়ঙ্কর ষড়যন্ত্রের নিদর্শন।
ভারত ও তৎকালীন ক্ষমতাসীন দল এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল দেশপ্রেমিক সেনাবাহিনীকে দুর্বল করে দেশে ফ্যাসিবাদ ও প্রক্সি শাসন কায়েম করতে।